আজকে আমাদের দেশের এই বৃহত্তর জনগোষ্ঠী, তাদের স্বাস্থ্যের কোনো গ্যারান্টি নাই, তার চিকিৎসার কোনো গ্যারান্টি নাই। আমাদের কৃষকদের বাঁচাতে হলে, দিনমজুরদের বাঁচাতে হলে বৃহত্তর কৃষক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা বলেছি হাটে হাটে, খোলা বাজারে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে 50 লক্ষ ধান কিনতে হবে। আমরা বলেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার 11টা সংস্কার কমিশন করেছে, অথচ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। যদি কৃষি বাঁচে, বাংলাদেশ বাঁচবে। সেই কৃষি খাত নিয়ে কোনো সংস্কার কমিশন গঠন করা হয় নাই। বন্ধুগণ, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছি অবিলম্বে কৃষি সংস্কার কমিশন গঠন করতে হবে। সেই সাথে আমরা বলেছি আসন্ন যে বাজেট, জুন মাসে যে বাজেট হবে, সেই বাজেটে উন্নয়ন অংশের 40 ভাগ এই কৃষি খাতে বরাদ্দ করতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে এই কৃষক সমাবেশ করছি। বন্ধুগণ, যখন সমাবেশ করছি তখন বৈরী আবহাওয়া, সারা দেশে বৃষ্টি হচ্ছে। এই সময়ে বাংলাদেশে যদি সবচেয়ে বড় সংকটে থাকে আমাদের দেশের কৃষক ভাইয়েরা আছে, ক্ষেত মজুর ভাইয়েরা আছে। তারা বড় মৌসুমে ধান তুলছে, বৃষ্টি পড়ছে, খড় শুকোতে পারছে না, ধান কাটতে পারছে না, ধান পানিতে তলিয়ে যাচ্ছে, ধান গজাচ্ছে। কি করবে? কোনো কিনারা নাই। বন্ধুগণ, এমনি একটা সংকটময় মুহূর্তে আমাদের দেশে কৃষকরা অবস্থান করছে, অথচ সারা দেশে একটা সরকার আছে, এই কৃষকদের সংকট নিয়ে তারা কোনো কথা বলছে না। বন্ধুগণ, আপনারা শুনেছেন যে আমাদের কৃষকরা এই যে বড় মৌসুম, বড় ফসল ফলিয়েছে, আপনারা শুনেছেন 1 মণ ধান উৎপাদন করতে খরচ করেছে কত? আমাদের যে কৃষি দপ্তর, সেই কৃষি দপ্তর বলেছে আমাদের দেশের কৃষকের 1 মণ ধান উৎপাদন করতে খরচ পড়ে 1200 থেকে 1250 টাকা। আর সেই কৃষক যখন ধান কাটার পরে বাজারে তুলছে, সেই ধান নেয় না, মহাজন নেয় না, মহাজনের দরজা তালা মারা। বন্ধুগণ, আমাদের কৃষকরা সেই ফসল 700, 800, 900 টাকায় বিক্রি করছে, মন করা 400 টাকা নাই। একবার উৎপাদন করতে গিয়ে ঠকে, আর একবার বিক্রি করতে গিয়ে ঠকে। আপনারা শুনেছেন আমাদের কৃষকরা যখন কিনতে যায় তখন ঠকে, তাকে বেশি দামে কিনতে হয়, আবার যখন বিক্রি করতে হয় তখন তাকে কম দামে বিক্রি করতে হয়। বিক্রি করার সময় কম দাম আর কেনার সময় বেশি দাম। কিনতে ঠকা, বেচতে ঠকা, এই 2 ঠকাঠকিতে পড়ে আমাদের কৃষকের জমি চলে যায়। এই যে আপনারা আছেন, অনেকে আছেন যাদের বাবার জমি ছিল, যাদের দাদার জমি ছিল, নিজে জমি দেখেছেন, অনেকে নিজে জমি দেখেছেন, সেই জমি কিভাবে গেল? বন্ধুগণ, একবার বিক্রি করতে ঠকা, একবার কিনতে গিয়ে ঠকা। এই 2 ঠকাঠকিতে পড়ে 10 বিঘা জমি কখন 5 বিঘায় আসে, 5 বিঘা জমি কখন 2 বিঘায় আসে, 2 বিঘা হারিয়ে কখন আমাদের দেশের কৃষকরা দিনমজুর, ক্ষেত মজুরে পরিণত হয়, কেউ বুঝতে পারে না। বন্ধুগণ, এই কৃষকরা যখন ফসল ফলায়, ফসল ফলাতে গিয়ে টাকা লাগে, কোথায় টাকা পায়? মহাজনের কাছে যায়, এনজিওর কাছে যায়, ব্যাংকের কাছে যায়। ওই ব্যাংকে ঘুষ না দিলে ব্যাংকে ঋণ হয় না। বন্ধুগণ, অনেক কষ্টে ওই ব্যাংক থেকে লোন নিয়ে এসে ফসল ফলায়, ফসল উৎপাদন করে, ফসল উৎপাদন করে ন্যায্য মূল্য পায় না। ব্যাংকের ওই হাল খাতায় ডাক পড়ে, ব্যাংকে ঋণ পরিশোধের জন্য ডাক পড়ে, ওই ব্যাংকে ঋণ পরিশোধ আমাদের কৃষকরা করতে পারে না। ফলে কৃষকরা ঋণ পরিশোধ করতে না পারার ফলে কৃষকদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়। সার্টিফিকেট মামলা নিয়ে কৃষকরা বউ বাচ্চা ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে থাকে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছি কৃষি ঋণ মওকুফ করতে হবে, সার্টিফিকেট মামলা প্রত্যাহার করতে হবে। কেন বলেছি? আপনারা জানেন, এই যে আমাদের ফ্যাসিবাদী সরকার গেল, তারা কি পরিমাণ দুর্নীতি করেছে আপনারা দেখেছেন। আমাদের দেশে 100টা কর্পোরেট হাউস আছে, তাদের এক একটা কর্পোরেট হাউসের নামে হাজার হাজার
জানেন সেই ঋণের নামে কোনো মামলা নাই, তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নাই। 10,000 টাকা কৃষক লোন নিয়েছে, 15,000 টাকা লোন নিয়েছে, 20,000 টাকা লোন নিয়েছে, তার জন্য কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা, তার জন্য কৃষককে বহু বছর রেখে বাড়ি থেকে পালিয়ে থাকতে হয়। বন্ধুগণ, আমরা বলেছি এই কৃষি ঋণ মওকুফ করতে হবে, সার্টিফিকেট মামলা প্রত্যাহার করতে হবে এবং ব্যাংকের মাধ্যমে বিনা সুদে কৃষক ক্ষেত মজুরদের ঋণের ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের কৃষকরা বাঁচবে। বন্ধুগণ, আজকের কৃষক আগামী দিনে দিন মজুর ক্ষেত মজুর, এটা নির্ধারিত আগামী দিনে দিন মজুর ক্ষেত মজুর হবে। দিন মজুর ক্ষেত মজুরকে যাদের হাত চললে পেট চলে, যাদের হাত না চললে পেট চলে না, সেই মানুষগুলো হলো দিন মজুর, সেই মানুষগুলো হলো ক্ষেত মজুর। আমাদের দেশে প্রায় 10 কোটি মানুষ যাদের হাত চললে পেট চলে, যাদের হাত না চললে পেট চলে না, এই মানুষদের হাত চালানোর মতো জায়গা নাই। গ্রাম বাংলার শ্মশান, গ্রামে কাজ নাই, গ্রাম থেকে উচ্ছেদ হয়ে এই মানুষগুলোই ঢাকা শহরে এসেছে। ঢাকা শহরে এসে বস্তিতে থাকে, রেল স্টেশনে থাকে, বাস স্ট্যান্ডে থাকে, ফুটপাতে থাকে, ওই পার্কের বারান্দায় থাকে। বন্ধুগণ, কাজ পেলে বাঁচে, কাজ না পেলে বাঁচার কোনো উপায় নাই। এই মানুষগুলোর জন্য আমরা বলেছি দিন মজুরদের জন্য 120 দিনের কর্মসৃজন চালু করতে হবে। 120 দিনের কর্মসৃজন সকল কর্মক্ষম দিন মজুর মানুষদের জন্য চালু করতে হবে। বন্ধুগণ, এদের কষ্টের কোনো সীমা নাই। যারা ঢাকা শহরে এসে আছেন তারা জানেন, বস্তিতে ঘুমায়, এক ঘরে গাদাগাদি করে ঘুমায়, যে ব্যাগ বালিশ নাই, ব্যাগ মাথায় দিয়ে ঘুমায়, ইট মাথায় দিয়ে ঘুমায়। বন্ধুগণ, বাড়ি থেকে আসে, ওই ঢাকা শহরে বস্তিতে থাকে, বাড়ির কথা মনে পড়ে, বউ বাচ্চার কথা মনে পড়ে। রাত্রেবেলা চোখের পানিতে ওই বালিশ ভিজে যায়, ব্যাগ ভিজে যায়। বন্ধুগণ, এই মানুষদের বাঁচার কোনো পথ নাই, এদের কর্মসংস্থান করতে হবে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছি যে জেলায় জেলায় কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করতে হবে। এই শিল্প কলকারখানা নির্মাণ করলে আমাদের এই কৃষি শ্রমিকরা কাজ পাবে, তাদের ছেলেমেয়েরা কাজ পাবে, বেকার যুবকরা কাজ পাবে। বন্ধুগণ, জেলায় জেলায় শিল্প কলকারখানা করা তো দূরের কথা, দেখলাম আমাদের দেশে 15টা চিনি কল 6টা বন্ধ করে দেওয়া হয়েছে, 9টা ধিক ধিক করে চলছে। দেখলাম 31টা পাটকল 28 থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, 3টাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণে আমরা বলেছি অবিলম্বে ওই কৃষিভিত্তিক যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে শিল্প কলকারখানা নির্মাণ করলে একটা বেকার সমস্যার সমাধান হতে পারে। এই দাবিতেও আমরা কথা বলেছি। বন্ধুগণ, আজকে আমাদের দেশের এই বৃহত্তর জনগোষ্ঠী, তাদের স্বাস্থ্যের কোনো গ্যারান্টি নাই, তার চিকিৎসার কোনো গ্যারান্টি নাই। গ্রামে গেলে দেখবেন এই গৃহস্থালী পরিবারগুলো, এই কৃষক পরিবারগুলো, যদি স্বামীর অসুখ হয় দূরে গিয়ে কাছে, যাতে বউ টের না পায়, আর বউয়ের যদি অসুখ হয় বউ দূরে গিয়ে কাছে, যাতে স্বামী টের না পায়। এমনিতেই চাল কেনার পয়সা নেই, এমনিতেই সংসার চলে না, তারপরেও আবার অসুখের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। এই মানুষটা কি করবে? সেই কারণে কেউ কারো অসুখের কথা কেউ কাউকে বলে না। বন্ধুগণ, আমরা বলেছি ইউনিয়নে একটা হেলথ সেন্টার আছে, সেখানে ঔষধ নাই, সেখানে ডাক্তার নাই। আমরা আমাদের সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন ইউনিয়নে এই হেলথ সেন্টারগুলো ঘেরাও করেছি, সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেছি। আমরা বলেছি ইউনিয়ন হেলথ সেন্টারগুলোতে MBBS ডাক্তার দিতে হবে, ইউনিয়ন হেলথ সেন্টারগুলোতে ওই পর্যাপ্ত ঔষধ দিতে হবে, নার্স দিতে হবে। বন্ধুগণ, গ্রামে আমাদের এই কৃষক পরিবারের প্রসূতি যারা, তাদেরকে শহরে আনতে পারে না, শহরে আনার মতো ব্যবস্থা নাই। তারা দ্রুত এই হেলথ ক্লিনিকগুলোতে যেতে পারে, সেখানে নার্স থাকলে সেখানে ওই বাচ্চা হওয়ার সময় যে সংকট তৈরি হয় সেই সংকট কিছুটা নিরসন হবে। বন্ধুগণ, এই দাবিতে আমরা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করলে কয়েকদিন ভালো চলে, আবার সে আসে, এইভাবে চলছে। বন্ধুগণ, আমাদের
এই দিনমজুর, ক্ষেতমজুর, গ্রামীণ জনগোষ্ঠী তাদের সংকটের শেষ নাই। এমন মানুষ নাই যাদের কিস্তি নাই, যাদের ঋণ নাই। আর ঋণ যাদের আছে তাদের ঘুম হবে না। কালকে যদি কিস্তি থাকে আজকে রাত্রে ঘুম হবে না, খাওয়া ভালো লাগবে না। এই কিস্তির কারণে কত পরিবার ভেঙে যাচ্ছে, এই কিস্তির কারণে কত মানুষ পাগল হয়ে যাচ্ছে, এই কিস্তির কারণে কত মানুষ ওই গ্রামের বাড়িতে তালা লাগিয়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে শহরে পালিয়ে এসেছে। বন্ধুগণ, এমন মানুষ নাই যার ঘাড়ে কিস্তি নাই। এই কিস্তির কারণে কত মানুষ আত্মহত্যা করছে। পত্রিকা খুলে দেখবেন, ঋণ পরিশোধ করতে না পেরে স্ত্রী আত্মহত্যা করেছে, ঋণ পরিশোধ করতে না পেরে স্বামী আত্মহত্যা করেছে। বন্ধুগণ, আত্মহত্যার সংখ্যা বাড়ছে। সেই কারণে আমাদের কৃষকদের বাঁচাতে হলে, দিনমজুরদের বাঁচাতে হলে বৃহত্তর কৃষক আন্দোলন করে তুলতে হবে। আর কৃষক আন্দোলন করে তুলতে হলে কৃষক সংগঠন চাই, কৃষক সংগঠন করে তুলতে হবে। কৃষক